হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের তোমাদের যে থার্ড লেসনটি রয়েছে, যেটা যে অফ স্টাডিজ, লিখেছেন ফ্রান্সিস বেকন। তো ফ্রান্সিস বেকন সম্পর্কে যদি আমরা কিছু আগে জানতে চাই, তো ফার্স্টেই জানা উচিত যে তার বার্থ ইয়ার হচ্ছে 1561 এবং তার ডেথ ইয়ার হচ্ছে কিন্তু 1626, 25 নয়, তোমাদের বই এটা ভুল দেওয়া রয়েছে যে 25, 25 এর কোনো মহত্ব নেই, কিন্তু এখানে 26 হবে এটা। মানে যদি ফ্রান্সিস বেকন, ইনি কিন্তু ছিলেন ইংল্যান্ডের একজন নাগরিক। এবং যদি ফ্রান্সিস বেকনকে আমরা দেখি, ফ্রান্সিস বেকনের সারা জীবনে কিন্তু বহু ধরনের কাজ করেছেন। তিনি একজন দার্শনিকও ছিলেন, তিনি একজন স্টেটসম্যান ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু পলিটিক্যাল যে কাজগুলো হয় তিনি সেদিকেও কিন্তু তার যোগদান রয়েছে। তিনি একজন আর্টিস্টও ছিলেন, তিনি রাইটারও ছিলেন, এবং এর সাথে তিনি কিন্তু হাইকোর্টের জাজ হিসেবেও, অ্যাডভোকেট হিসেবেও কিন্তু তিনি কাজ করেছেন বহুদিন। তো এইরকম একটা মাল্টি ট্যালেন্টেড পার্সন কিন্তু এই অফ স্টাডিজটা তোমাদের ক্ষেত্রে কিন্তু লিখেছেন। তো অফ স্টাডিজ টেক্সটটি তোমাদের কিন্তু নেওয়া হয়েছে এসেইজ বলে একটা রচনার সংকলন থেকে, যেটা প্রকাশিত হয়েছিল 1597-এ। সেই এসেইজ এর মধ্যে টোটাল 10টা কিন্তু এসে তোমাদের রয়েছে, যার মধ্যে ফার্স্ট হচ্ছে কিন্তু এই তোমাদের অফ স্টাডিজ। বাকিগুলো এরকম সেম ধরনের, অফ দিয়ে শুরু, কিন্তু সেম ধরনেরই কিন্তু স্ট্র্যাটেজিতে তিনি কিন্তু লিখেছিলেন। এবং তার যে লেখার ধরন, অফ স্টাডিজ লেখার ধরন, সেই স্টাইলটাকে বলা হয় কিন্তু অ্যাফোরিস্টিক স্টাইল। তো এই অ্যাফোরিস্টিক স্টাইল, এই জিনিসটা অ্যাকচুয়ালি যদি তোমার বলতে চাই, মানে এর লেখাটা কম কিন্তু এর মানেটা অনেকটা বেশি। তো যদি তোমরা যে সারাংশ পড়ে থাকো, যদি আগেকার দিনে যে গল্পের সারাংশ হতো, কবিতার সারাংশ হতো, সেই রকম সারাংশ যদি তোমরা দেখো, তো সেই ধরনের কিন্তু তার লেখাটা, মানে অনেকটা কনসাইজলি তিনি কিন্তু লিখতেন, কিন্তু তার মানেগুলো, তার এক্সপ্লেনেশন গুলো কিন্তু অনেকটা বড় আকারে তিনি বোঝানোর জন্য লিখতেন। সেই ক্ষেত্রে প্রথম তিনি বলেছিলেন কিন্তু এই অফ স্টাডিজ এর কথা, যেটা প্রকাশিত হয়েছিল 1597-এ। তো এই অফ স্টাডিজ সম্পর্কে যদি পড়তে যাই আমরা, তার আগে আমরা জানা উচিত কি সম্পর্কে। আমাদের অ্যাকচুয়ালি স্টাডিজ থেকে আমরা বুঝতে পারছি কি, যে এটা কিন্তু পড়াশোনার সম্পর্কে রয়েছে, এবং পড়াশোনাটা কিভাবে করা উচিত এবং কিভাবে করা উচিত নয়, এই দুই দিকে কিন্তু তিনি খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এবার আমরা টেক্সটের দিকে সরাসরি চলে আসি। তো অফ স্টাডিজ বলছে, দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। বলছে যে পড়াশোনা, আমাদের পড়াশোনা কোন কোন দিকে আমাদের কাজ করে, ফর ডিলাইট অর্থাৎ আনন্দ দেয় আমাদের, ফর অর্নামেন্ট অর্থাৎ অলঙ্কার বা শোভা বৃদ্ধি করে, অ্যান্ড ফর অ্যাবিলিটি এবং আমাদের দক্ষতা বা সক্ষমতার বৃদ্ধিও কিন্তু করে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তার যে চিফ ইউজ অর্থাৎ প্রধান যে ইউজটা, প্রধান যে ব্যবহারটা রয়েছে বইয়ের, তো সেই ব্যবহারটা কোথায় হচ্ছে, ইউজ ফর ডিলাইট অর্থাৎ আনন্দের ক্ষেত্রে, আমরা আনন্দ লাভ করার জন্য কিন্তু পড়াশোনাটা করছি। ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, মানে যখন আমরা একাকিত্বে রয়েছি বা কোনো অবসর সময় যাপন করছি, তখন কিন্তু আমাদের আনন্দ দিচ্ছে কে, এই পড়াশোনা। তোমাদের এটা বলার আগে আর একটা জিনিস বলে রাখি, যে এই টেক্সটটা পড়ায় তোমাদের কিন্তু মেন্টালিটিটা এই 21st সেঞ্চুরির মতো নিলে কিন্তু চলবে না। এই লেখাটা হয়েছিল কোন সেঞ্চুরিতে, 16th সেঞ্চুরি। তো সেই রকম সময়ে কিন্তু আমাদের ফোনস বা যে কোনো গ্যাজেটসই বলো, সেটার কিন্তু কোনো রকমই যোগান ছিল না। তো প্রধান ভাবে যদি আমরা দেখতে, যে মানুষ একটা, যে কোনো মানুষ সেটা অবসর সময় কাটাতে গেলে তার প্রধান মাধ্যম কিন্তু ছিল এই পড়াশোনা বা পড়া, যে কোনো ধরনের বই পড়া, শুধু পড়ার বই বলছি না, যে কোনো ধরনের বই পড়া কিন্তু তখনকার দিনে একটা অভিজাত একটা বিষয় ছিল, তাদের কাছে একটা অবসর সময় যাপনের একটা একমাত্র পন্থা ছিল কিন্তু। তো সেই সময়কার চিন্তা ভাবনাটা মাথায় রেখে তোমাদের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো বলছে দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, অর্থাৎ যে একাকিত্ব, মানুষের যে একাকিত্ব বা মানুষের যে অবসর সময়টা রয়েছে, সেখানে কিন্তু প্রধান আনন্দ দেওয়াটাই এই স্টাডিজ এর কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, এবং এর শোভাবর্ধন করছে কোন জায়গাটায় বা অলঙ্করণ করছে কোন জায়গাটা, ইজ ইন ডিসকোর্স। ডিসকোর্স মানে কিন্তু আমাদের আলোচনা, আলাপ আলোচনা যেটাকে বলি আমরা, কথোপকথন। তো সেই ডিসকোর্স মানে কিন্তু আলোচনা, এই আলোচনাতে কিন্তু অলঙ্করণ শোভাবৃদ্ধি করছে হচ্ছে এই পড়াশোনা। অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড দ্য ডিসপোজিশন অফ বিজনেস, এবং যে ফর অ্যাবিলিটি, যদি সক্ষমতা, যদি পড়াশোনার যে কাজ, পড়াশোনার দ্বারা মানুষ কি করতে পারছে এই জিনিসটি দেখতে যাই, তো সেটা কি হচ্ছে, মানুষ এই পড়াশোনার দ্বারা তার ক্ষমতা বৃদ্ধি কোন দিকে করছে,
ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, কোনো বাণিজ্যের ক্ষেত্রে এবং তার কোনো কিছু জাজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনো বিষয় বুঝে তারকে বিচার করা, সেই ক্ষেত্রে আমি যদি সেই জ্ঞানটাই না থাকে, আমার যদি সেই পড়াশোনাটাই না থাকে, তাহলে কিন্তু আমি সেই জাজমেন্টটা কোনোভাবেই করতে পারবো না। তো সেই জাজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেনলি যে কাজটা করছে সেটা কিন্তু পড়াশোনায় আমাদের হেল্প করছে। For expert men can execute and perhaps judge of particulars one by one. বলছে দেখো, ফর এক্সপার্ট মেন, যারা সুদক্ষ মানুষ, যারা খুবই ভালো, যারা জানে, সেই অর্থে বলছে ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, তারা কিন্তু কোনো কার্যকে সম্পাদন করতে পারছে, অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সম্ভবত তারা কি করতে পারে, যা পার্টিকুলারলি কোনো বিষয়কে তারা জাজও করতে পারে। অর্থাৎ যারা এক্সপার্ট মেন রয়েছে, যারা কোনো কিছুতে সুদক্ষ অলরেডি পড়াশোনার বাদ দিয়ে, এবং যদি সুদক্ষ যে তারা কোনো কিছুতে করতে করতে সেই সুদক্ষ হয়ে উঠছে, সেই রকম ক্ষেত্রে বলছে যে তারা কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা খুব ভালোভাবে জাজ করতেই পারে একের পর একটা। বাট জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড দ্য মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। কিন্তু যারা সাধারণ পরামর্শতা, যারা শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে পরামর্শ দিচ্ছে, তারা তাদের কাছ থেকে কিন্তু একমাত্রই কি পাওয়া যেতে পারে, দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স। অর্থাৎ প্লটস বলতে কিন্তু আমরা বলতে পারি যে প্রথমে প্ল্যান অথবা এবং তার যে কর্ম পদ্ধতি, যে কর্ম সম্পাদনের যে ধারাবাহিকতা রয়েছে, সেই মার্শালিং অফ অ্যাফেয়ার্সটা কিন্তু সব থেকে ভালো দিতে পারে কারা, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন, যারা কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষিত, তাদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা সব থেকে বেটার আমরা পেতে পারি। অর্থাৎ এটাকে ছোট্ট করে আমি তোমাদের বোঝাতে বলি যে যারা যারা কাজ করতে করতে অভ্যাস হয়ে, তারা কিন্তু অনেক কিছু করতে পারছে, বুঝতে পারলে? তো তারা কিন্তু কোনো বিষয়কে কাজ সম্পাদনের মাধ্যমে তোমাদের দেখাতেই পারে কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ তার যে কাজটার মধ্যে জ্ঞানটা রয়েছে, ছোট একটা কোনো বিষয়ে তার জ্ঞান রয়েছে, সেই বিষয়টা সে জাজও করতে পারছে। কিন্তু যদি আমরা কোনো পরামর্শ, একটা বড় একটা ব্যাপক একটা কোনো কাজ করতে যাই, এবার বড় আকারের কাজ করতে যাই, তো সেখানে কিন্তু সব থেকে ভালো আমার অ্যাডভাইসটা কে দেবে, যারা কিন্তু লার্ন, যারা কিন্তু শিক্ষিত রয়েছে, তারাই কিন্তু বলতে পারবে যে এর কর্মপদ্ধতি কি হওয়া উচিত, এর পরিকল্পনাটা কি কি হওয়া উচিত কোনো কাজের ক্ষেত্রে। তো সেই অর্থে বলছে যে অনেকেই ছোট ছোট অংশে কিন্তু কাজগুলো করতে পারবে, তারা শিক্ষিত না হলেও। কিন্তু যারা শিক্ষিত, যারা পড়াশোনা করেছে, তারা কিন্তু এই পরপর ধাপগুলো, প্ল্যানগুলো, এইগুলো সব থেকে বেশি ভালো করতে পারবে, তারা কিন্তু সব থেকে বেটার এই জিনিসটাকে করতে পারছে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, টু মেক জাজমেন্ট হোনলি বাই দেয়ার রুলস ইজ হিউমার অফ এ স্কলার। দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, অর্থাৎ পড়াশোনা যে সারাদিন যদি বই মুখ বুঝে বসে থাকি, সেটাও কিন্তু একটা কি অলসতার লক্ষণ, সেটা কিন্তু স্লথ হয়ে যাচ্ছে। আর টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন বলতে আমরা বলতে পারি যে ভান করা, যে ভনিতা করা, এটাকে বলি। অনেকে দেখবে যে কোনো কিছুর সময় তার দেখাতে চাই যে জিনিসটাকে ভান করে, অনেকে যে জিনিসটাকে আমরা বলি যে ভান করা, যে কোনো হিসেবে যে সে দেখাতে চায় আমি সে কতটা শিক্ষিত, বুঝতে পারলে? তো সেই রকম ক্ষেত্রে এই কোনো কিছুর পড়াশোনাটাকে, যে পড়াশোনা আমি জানি, আমি সব যেখানে আমার বাংলা বলা দরকার, আমি যদি দেখা যায় আমি ইংলিশ বলবো, আমি যে বাজারে গিয়ে ইংলিশ বলা শুরু করে, তো সেটা অ্যাকচুয়ালি কি ভনিতা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে সে ভান করার চেষ্টা করছে। তো সেই হিসেব করে যদি আমি দেখতে চাই যে অলংকরণের ক্ষেত্রে শোভাবর্ধন করতে গিয়ে যদি কেউ এই পড়াশোনাটাকে বেশি বেশি ব্যবহার করে, বেশি বেশি দেখাতে যায়, সেটা কিন্তু তার কাছে সেটা একটা ভনিতা, একটা ভান করছে সে। টু মেক জাজমেন্ট হোনলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। এবং টু মেক জাজমেন্ট হোনলি বাই দেয়ার রুলস মানে হচ্ছে, দেখো, যে কোনো বিষয়ের প্রতি জাজমেন্ট, কোনো বিষয়কে বিচার করার ক্ষেত্রে যদি সে কোনো ব্যক্তি যদি শুধু রুলসই মনে করে, যে রুলস যা যা বলেছে বইয়ে যে যে লাইন আমি পড়েছি সেই লাইন আমি মাথায় রেখে সেইগুলো দিয়েই বিচারটা করতে হবে আমাকে, এই ধরনের জিনিসগুলো কারা করছে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার। অর্থাৎ এইগুলো হচ্ছে কিন্তু একটা স্কলার, একজন বিদ্বান ব্যক্তির কাছেও কিন্তু একটা হাস্যকর বিষয় তারা তৈরি করে ফেলে, যদি সারা এই কোনো বিষয়কে শুধু বইয়ের যা লেখা আছে ওই জিনিসটা দিয়েই বিচার করে। আমরা যদি ওই বইয়ে যা লিখেছি, বইয়ে যা পড়েছি, যদি সেই রুলস দিয়ে, সেই রুলস গুলোকে মাথায় রেখে যদি কোনো কিছুকে বিচার করতে যাই, সেটাও কিন্তু একটা বিদ্বান ব্যক্তির বিড়ম্বনা বলা যেতে পারে। তো বলছে দেখো, দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। তো বলছে দেখো যে দে পারফেক্ট, অর্থাৎ এই পড়াশোনা কি করছে, পড়াশোনা প্রকৃতিকে আমাদের সবকিছু মিলের মধ্যে, সবকিছুর
মধ্যে আমরা কার মধ্যে রয়েছে, প্রকৃতির মধ্যে রয়েছে পড়াশোনা। আমাদের সবকিছু আস্তে আস্তে কি ঠিক করতে করতে অ্যাকচুয়ালি কাকে গঠন করছে, এটা প্রকৃতি গঠন করে সুন্দর। এবং বলছে কি দেখো, আর পারফেক্ট বাই এক্সপিরিয়েন্স, এই পড়াশোনাটাও কিন্তু তারা একটা ভালো প্রকৃতিকে তৈরি করার দিকে, আমাদেরকে একটা ভালো মানুষে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে এই পড়াশোনাটাও কিন্তু মানে একাই যে আদর্শ, এটাও কিন্তু কোনো সময় লেখক বলছেন না এখানে। তিনি কিন্তু এটাও বলছেন যে আর পারফেক্ট বাই এক্সপিরিয়েন্স, কিন্তু পড়াশোনাকেও পারফেক্ট অর্থাৎ আদর্শ রূপে নিয়ে যেতে পারে কার দ্বারা, এক্সপিরিয়েন্সের দ্বারা অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা। অর্থাৎ অভিজ্ঞতা যদি আমার কাছে থাকে এবং পড়াশোনা যদি আমি জানি, তবেই কিন্তু আমি এক্স্যাক্টলি কোন স্টেপটা আমার নেক্সট নেওয়া উচিত সেটা কিন্তু আমি বুঝতে পারবো ভালো করে। যদি হয়তো আমার একটা রয়েছে আর একটা নেই, তাহলে কিন্তু আমার মধ্যে কিছু খামতি থেকেই যাবে অবশ্যই। তো বলছে ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং। তো বলছে হচ্ছে ফর ন্যাচারাল অ্যাবিলিটি, যারা সাধারণ যে সক্ষমতা বা দক্ষতাগুলো রয়েছে সেগুলো কি ন্যাচারাল প্ল্যান্টস এর মতো, সাধারণ উদ্ভিদদের মতো, দ্যাট নিড প্রুনিং, যেগুলো একটু পরিচর্যা দরকার, একটু ছাঁটাই দরকার। বাই স্টাডি অ্যান্ড স্টাডিজ themselves do give forth reactions to much at large except they be bounded in by experience। তো পরে যদি আমরা দেখি যে সাধারণ যে সক্ষমতাগুলো রয়েছে সেগুলো কি সাধারণ গাছের মতো বলছেন, সেগুলোকে একটু পরিচর্যার দরকার, ছাঁটাইয়ের দরকার, এবং সেটা কি করতে পারে, সেটা স্টাডি করতে পারে, পড়াশোনা করতে পারে। ঠিক আছে, এবং তার সাথে কি বলছে যে স্টাডিজ themselves do give forth reactions too much at large except they be bounded by in by experience। এবং পড়াশোনাও কিন্তু আমাদেরকে অনেক সময় কি করে, এটা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি করতে পারে তার ব্যাপকতা দেখে। অর্থাৎ আমার কাছে যদি চারটে অপশন, পড়াশোনা যদি আমি শিখেছি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কাছে চারটে অপশন রয়েছে, হয়তো পড়াশোনার জন্য আমি জানতে পারছি যে চারটে অপশন কাছে রয়েছে, এবং সেখানেও কিন্তু আমার কাছে এটা একটা বিড়ম্বনা সৃষ্টি করছে যে কোন অপশনটা আমার চুজ করাটা উচিত। তো সেই ক্ষেত্রে বলতে দেখো এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না আমার সেই পড়াশোনাটা এক্সপিরিয়েন্স দ্বারা কনভলিউটেড হয়, অর্থাৎ এক্সপিরিয়েন্স দ্বারা সেটা কিন্তু বাধিত হয়, সেটাকে আমরা এক্সপিরিয়েন্স দ্বারা যদি বাঁধন করতে পারি, সেটাকে যদি আমি এক্সপিরিয়েন্সের সাথে অ্যাকুমুলেট করতে পারি, তবে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন কাজটা করা উচিত। তাহলে কিন্তু বলতে চাইছে দেখো যে যদি পড়াশোনা শুধু আমরা শিখি, তাহলে কিন্তু হয়তো যে অনেক সময় পড়াশোনা জানি বললে আমাদের অনেকগুলো অপশন দেখে যায়, আমার কাছে অনেকগুলো দিক খুলে যেতে পারে, বা সেটা ব্যাপকতাটাকে বোঝাচ্ছে, সেটা সিচুয়েশনটা ব্যাপকতাটাকে বোঝাচ্ছে যে আমাদের অনেকটা ব্যাপকভাবে পড়াশোনাটা কিন্তু অনেকটা দিক আমাদের খুলে দেবে, এবং ডিসিশনটাকে আমি এক্স্যাক্টলি কোন ডিসিশনটা আমার নেওয়া উচিত সেটা কিন্তু আমাকে বুঝতে না দিতেই পারে। কিন্তু যদি আমার সেই এক্সপিরিয়েন্সটা থাকে যে এই সিচুয়েশনে কি কাজটা করা উচিত, সেটা পড়াশোনা আছে এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্সটাও আছে, তবে কিন্তু আমি সেই জিনিসটাকে কিন্তু নিজের আয়ত্তের মধ্যে আমি আনতে পারবো। তারপরে বলছে দেখো ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, অর্থাৎ ক্রাফটি মেন যারা যারা চতুর ব্যক্তি তারা কি করে, তারা পড়াশোনাকে তিরস্কার করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, যারা সাধারণ মানুষ তারা এটাকে কিন্তু প্রশংসা করছে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং যারা ওয়াইজ মেন যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু এটাকে পড়াশোনাটাকে কিন্তু ব্যবহার করছে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, শুধু তারা যে নিজেদের ব্যবহারের ক্ষেত্রে করছে এরকম এই জন্য ব্যবহার করছে এটা নয়, তারা কিন্তু শেখানোর জন্য এই পড়াশোনাটাকে ব্যবহার করছে। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন, এবং তাদেরকে ছাড়া কিন্তু এটা শুধুমাত্র একটা জ্ঞানের ভান্ডার, শুধু কিন্তু একটা জ্ঞানের সংস্থা রয়েছে। অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন, এইগুলো ছাড়া এই জ্ঞানটা একমাত্র যদি আমি পড়াশোনায় কারো কাছ থেকে শিখতে, যদি স্টাডিটা আমি কারো কাছ থেকে শিখেছি এইভাবে যদি না হয়, তাহলে একমাত্র কে আমাকে বাঁচাতে পারছে, অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন, এগুলো ছাড়াও কিন্তু এই সমস্যাটা বা এই পড়াশোনার যে কেউ আমাকে না শেখায় সেটাও কিন্তু আমি কাটিয়ে কিছুটা হলে উঠতে পারবো, কার দ্বারা, আমার অবজারভেশনের দ্বারা, আমার পর্যবেক্ষণ ক্ষমতা, অর্থাৎ পর্যবেক্ষণ করেও কিন্তু অনেক কিছু শেখা যায়। এই কথাটাই কিন্তু ফ্রান্সিস বেকন এখানে বোঝাতে চাইছে। Read not to contradict and confute, nor to believe and take for granted, nor to find, talk and discourse, but to weigh and consider। তো বলছে দেখো যে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, বলছে তোমরা পড়াশোনা পড়ো কিন্তু সেটাকে নিয়ে শুধুমাত্র কিন্তু ওই কোনো কিছুতে বাধা দান করা বা কোনো কিছু ঝগড়া করা, কোনো কিছুতে আলোচনা করার জন্য কিন্তু নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, মানে শুধুমাত্র কোনো কিছুকে বিশ্বাস করে নেওয়া, সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে নেওয়ার জন্যও কিন্তু পড়াশোনা করো না। নট টু ফাইন্ড, টক অ্যান্ড ডিসকোর্স, এবং শুধু কোথাও জায়গায় মতদান করতে হবে বা কোনো জায়গায় আলোচনা করতে হবে এই উদ্দেশ্য নিয়েও পড়ো না। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, পড়ো কি জন্য, কোনো কোনো বিষয়কে পরিমাপ করতে বা কোনো বিষয়কে বিবেচনা করার জন্য পড়ো। অর্থাৎ অনেক সময় তোমরা যদি দেখো
যে আমরা অনেকে এরকমও আছে যে কোনো খবর দেখলাম, কোনো নলেজ নিলাম, সেই জিনিসটা গিয়ে অন্যদের মধ্যে এটা শুনলাম, ওটা শুনলাম, এই জিনিসটা নিয়ে আমরা একটু প্রচার করাতে, আমরা একটু জাহির করার চেষ্টা করি নিজেদেরকে। তো সেই জিনিসটাও কিন্তু বলছেন যে পড়ো, কিন্তু ওই কাজটা করার জন্য নয়, যে তুমি যে জাহির করছো নিজেকে যে আমি এটা জানি, আমি ওটা জানি, এই জন্য পড়ো। তুমি পড়ো কি জন্য? কোনো সময় ঝগড়া করার জন্য পড়ো না, কোনো সময় তর্ক করার জন্য পড়ো না, কোনো সময় কিন্তু কোনো কিছুকে অন্ধের মতো বিশ্বাস করে নেওয়ার জন্য পড়ো। অনেক সময় অনেক কিছু ভুলও লেখা থাকতে পারে, সেটাও কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে নেবে, এই জন্য কিন্তু কোনো কিছু পড়ো না। এবং কোনো কিছু জায়গায় আলোচনা করতে হয়, আমার বন্ধুদের মধ্যে যদি আমরা সবাই একটা বিষয় জানি, আমি যদি না পড়ি, আমি যদি আলোচনা করতে না পারি, তাহলে বন্ধুরা আমাকে মানবে না, এই চিন্তা ভাবনা থেকেও কিন্তু পড়াশোনা করতে কিন্তু বারণ করছেন। কি জন্য পড়তে বলছেন? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কোনো বিষয়কে, যে কোনো বিষয় হোক, লাইফের যে কোনো বিষয় হোক, সেই বিষয়টাকে কিন্তু তিনি চাইছেন কি, যে আমরা সেই জিনিসটাকে বুঝি এবং সেই জিনিসটা পরিমাপ করে, সেই জিনিসটাকে বিবেচনা বিচার করতে যাতে আমরা পারি, আমরা যাতে বুঝতে পারি কোনো কিছু বিষয়কে, সেই অর্থে কিন্তু পড়াশোনাটা করতে বলছেন। এরপরে দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। দ্যাট ইজ, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, others to be read but not curiously, and some few to be read wholly and with diligence and attention. তো দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, তো বলছে কিছু বই আছে যেগুলোকে শুধু স্বাদ গ্রহণ করতে হবে, সেগুলোকে শুধুমাত্র কিছু থিমসটা বুঝলে অথবা কিছুটা ওপর থেকে পড়লে কিন্তু আমরা সেই জিনিসটা স্বাদ গ্রহণের জন্য যদি কোনো বই পড়ি, সেরকম কিছু বইও কিন্তু থাকে। আদার্স টু বি সুয়ালো, মানে সেই আরো কিছু বই আছে যেগুলোকে আমাদের সুয়ালো, মানে সুয়ালো করা মানে হচ্ছে কিন্তু গিলে নেওয়া। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যদি বলি, তোমরা পরীক্ষার সময় যে জিনিসটা করো, তো সেই হিসেবে যদি দেখতে চাই যে আমরা করি কি, পড়াশোনার নাম্বার পেতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা কিছুটা গিলে নিই এবং পরীক্ষার খাতায় গিয়ে সেটা আবার তুলে দিয়ে আসি। তো সেই হিসেব করেই বলি যে কিছু বই কিন্তু আবার সুয়ালো করতে হবে, কিছু বই ওই কোনো মতে গিলে নিলাম, এই অর্থে কিন্তু কোনো বই, কিছু কিছু বই পড়া হয়। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্ট, কিছু বই পড়া হয় যে সেগুলোকে ভালো করে পরিপাক করে, সেগুলোকে আবার হজম করার জন্য পড়তে, মানে সেগুলোকে ভালো করে বুঝে নিয়ে, বিষয়টা বুঝে নিয়ে সেগুলোকে কিন্তু আত্মস্থ করার জন্য পড়া হয়। অ্যান্ড দ্যাট ইজ, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, এবং কিছু বই আছে যেগুলোকে পার্টে পার্টে ভাগ করে, বিভিন্ন অংশে অংশে ভাগ করে পড়তে হয়। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াস, এবং আরো কিছু বই আছে যেগুলোকে পড়তে হয় কিন্তু অতটা কিউরিয়াস, কৌতূহল নিয়ে পড়তে হয় না, মানে জাস্ট উপর থেকে পড়লাম, আমি বুঝলাম বিষয়টা, এই অর্থে কিন্তু বলছেন। and some few to be read wholly and with diligence and attention, এবং আরো কিছু বই আছে যেগুলোকে পুরোপুরি সম্পূর্ণরূপে পড়তে হয় এবং খুব ভালো করে, মানে উইথ ডিলিজেন্স এন্ড অ্যাটেনশন, মনোযোগ এবং অধ্যবসা দুটো জিনিস কিন্তু দিয়ে তবেই কিন্তু এই জিনিসটাকে পড়তে হবে। অর্থাৎ ওই ডিলিজেন্স মানে কিন্তু আমরা বলতে পারি যে অধ্যবসা, অর্থাৎ অধ্যবসা মানে হচ্ছে কোনো কিছু নিয়ম মাফিক কোনো কাজ করা। তো বলছে দেখো, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, এবং তার সঙ্গে আমাদেরকে মনোযোগটাও দিতে হবে, তবেই কিন্তু আমরা এই পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবো। এরপর বলছে দেখো, some books also may be read by the deputy and extracts made of them by others, but that would be only in less important arguments and the meaner sort of books. তো বলছে দেখো, যে কিছু বই আছে যেগুলো কি করতে হয়, অলসো মে বি রেড বাই দ্য ডেপুটি, যেগুলো আমার ডেপুটি দ্বারা, ডেপুটি মানে আমরা বলতে পারি কোনো সহযোগী রয়েছে বা কোনো পার্টনার রয়েছে, সেই পার্টনারের দ্বারা পড়া হতে পারে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড বাই দেম বাই আদার্স, এবং এক্সট্রা তার থেকে কিছু নির্যাস, মানে সে যেটা পড়লো আমার পার্টনার, সেটার থেকে কিন্তু কিছুটা এক্সট্রাক্ট, নির্যাস আমি গ্রহণ করি, অর্থাৎ সে কি পড়লো কি বুঝলাম সেখান থেকে কিছু নির্যাস আমি কিন্তু গ্রহণ করতে পারি। এরকম ভাবেও অনেক বই পড়া হয়, বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, সেটা করা হয় কোন কোন ক্ষেত্রে, যখন আমার গুরুত্ব কম, যখন আমার পড়াশোনার ওই বিষয়টার প্রতি, যে বিষয়টা সে পড়ছে ডেপুটি, সেই বিষয়টার প্রতি আমার গুরুত্ব কম থাকে। এবং অ্যান্ড দ্য মিনার শর্ট, মানে যেসব বইগুলো কিন্তু নিম্নমানের, যেগুলো সেরকম দরকারি না, সেই সব বইয়ের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো করা যায়। এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার, ফ্ল্যাশি থিংস, এবং এছাড়াও কিছু বলছে কি, যে ডিস্টিল বুক, সেগুলোকে কি শুদ্ধ পরিশোধন করা রয়েছে যে বইগুলো, সেই বইগুলো কিন্তু ডিস্টিল ওয়াটারের মতো, সেগুলো জাস্ট ওই চকচকটাই করছে এবং তার কিন্তু কোনো রকম স্বাদ নেই। অ্যাকচুয়ালি ডিস্টিল ওয়াটারের সঙ্গে তুলনা করছেন এই অর্থে, যে ডিস্টিল ওয়াটার যদি তোমরা দেখো আর নর্মাল ওয়াটার যদি দেখো, সেটা হয়তো পরিশুদ্ধ নয়, তার মধ্যে কিন্তু অনেক এক্সট্রা কিছু ব্যাকটেরিয়াস বলো, কিছু কেমিক্যালস বলো, সবকিছুই থাকতে পারে, কিন্তু তার একটা টেস্ট পাওয়া যায়।
নর্মাল জলের কিন্তু একটা টেস্ট পাওয়া যায়, কিন্তু ডিস্টিলড ওয়াটার যেটা হয় সেটা কিন্তু আমাদের পুরোপুরি ওরকম টেস্টলেস হয়। তো সেই অর্থে বলছেন যে ডিস্টিলড ওয়াটার যেমন টেস্টলেস, কিছু বই আছে যারাও কিন্তু টেস্টলেস, সেই জন্যই তুলনাটা যিনি করছেন। সেই বইগুলো পড়লে তোমার মনে শান্তি পাবে না, কিন্তু এই জিনিসটা বুঝবে, তুমি জিনিসটাকে গ্রহণ করতে পারবে, কিন্তু সেটা তোমার পড়ে যে মন থেকে যে আনন্দ হওয়া, যে প্রথমেই যিনি বলেছিলেন সার্চ ফর ডিলাইট, সেই ডিলাইটনেসটা কিন্তু এখানে তোমরা পাবে না। সেই অর্থে কিন্তু এই জিনিসটাকে তুলনা করছে ডিস্টিলড ওয়াটার আর ডিস্টিলড বুকস এর সাথে। বলছে রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তো বলছে রিডিং যে পড়াশোনা, মেক্স এটা কিন্তু একটা আগেকার দিনে ইউজ করা হতো, মেড অ্যাকচুয়ালি হওয়া উচিত, সেই অর্থ। তো বলছে কি যে রিডিং মেক্স এ ফুল ম্যান, অর্থাৎ পড়াশোনা পড়া কি করছে, যে পড়তে পারে তাকে একটা সম্পূর্ণরূপে একটা মানুষ হিসেবে তৈরি করছে। কনফারেন্স এ রেডি ম্যান, কনফারেন্স বলছে যার মধ্যে আলোচনা করার ক্ষমতা রয়েছে, যারা আলোচনা করতে পারে তাকে কিন্তু একটা প্রস্তুত মানুষ হিসেবে গ্রহণ করা যায়। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট, মানে যে লিখতে পারে তাকে কিন্তু আদর্শ মানুষ হিসেবে আমরা বলতে পারি, আমরা চিনতে পারি। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি। এবং যদি, এবং এর থেকে তিনি বলছেন কি যদি একটা মানুষ লিখতে কম পারে, তার কি, তার থাকা উচিত কি, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তার একটা খুব সুন্দর কি, তার মনস্থির থেকে তার মেমোরি থাকার দরকার, তার স্মৃতি থাকার দরকার, সে যাতে জিনিসটা গ্রহণ অনেকটা জমিয়ে রাখতে পারে, সেই মেমোরিটা তার কিন্তু মেমোরি পাওয়ারটা তার মধ্যে থাকার দরকার। ইফ ই কনফার লিটিল, যদি সে আলাপ আলোচনার মধ্যে মানে কথোপকথনের মধ্যে সে কম করে, হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তার কিন্তু থাকা উচিত কি, তার থাকা উচিত একটা বাস্তবিক বুদ্ধি, তাৎক্ষণিক বুদ্ধি, যেটা বলছি প্রেজেন্ট উইথ, তাৎক্ষণিক বুদ্ধি তার মধ্যে কিন্তু থাকা উচিত। হি ইফ হি রেড লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ মাচ কানিং, এবং যদি সে পড়াশোনা পড়ার ক্ষমতা তার মধ্যে কম থাকছে, হি হ্যাভ নিড হ্যাভ এ মাচ, তার মধ্যে কিন্তু চতুরতা থাকা উচিত। কানিং বলতে আমরা চতুরতা বুঝি, তার মধ্যে চতুরতা থাকা উচিত। টু সিম টু নো দ্যাট হি ডাজ নট, ডট নট বলছে, এটা কিন্তু ডাজ নট সঙ্গেই সম্পর্কিত। তো বলছে দেখো যে তার যারা যে কম পড়তে হয় তার মধ্যে কিন্তু চতুরতা থাকা উচিত, যাতে কি সে যে কম পড়লো সেটা যাতে কেউ বুঝতে পারে, বুঝতে না দেওয়ার জন্য তার কিন্তু এই চতুরতাটাও থাকা উচিত তার মধ্যে। Histories make men wise, poets witty, and mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to contend. তা বলছে দেখো যে ইতিহাস কি করে, ইতিহাস আমাদেরকে আরো বেশি বুদ্ধিমান, আমাদের জ্ঞানী তো বানিয়ে তোলে। পোয়েটস উইটি, পোয়েটস আমাদের মধ্যে কিন্তু জ্ঞান দান করে, রসবোধ সম্পর্কিত জ্ঞান যেটা রয়েছে তারা কি, সেটা কিন্তু পোয়েটস এর থেকে আমরা পাই। ম্যাথমেটিক্স থাকে, ম্যাথমেটিক্স কিন্তু একটা মানুষকে আদর্শ শান্ত ধীর স্থির মানুষ হিসেবে পরিকল্পিত করে। ন্যাচারাল ফিলোসফি যেটা রয়েছে, দর্শন শাস্ত্র যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে, আমাদের মধ্যে কি করে, আমাদের নৈতিকতা, আমাদের মধ্যে গভীরতা, বিষয়ের গভীরতা বুঝতে, নৈতিকতা বুঝতে, মোরাল ভ্যালুস গুলো বুঝতে কিন্তু সাহায্য করে। লজিক অ্যান্ড রেটোরিক অ্যাবল টু কন্টেন্ট, এবং লজিক এবং তার সাথে কি করছে যে আমাদের মধ্যে যে রিটোরিক অ্যাবল রয়েছে, অলঙ্করণ শাস্ত্র যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে ধারণ ক্ষমতাটাকে আমাদের বৃদ্ধি করতে, আমাদেরকে কিরকম শোভাবর্ধন করা যাবে, কিভাবে ধরতে হবে জিনিসগুলোকে, কিভাবে অলঙ্করণ করতে, জিনিসগুলোকে শোভাবর্ধন করা যেতে পারবে, সেই অর্থে কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আমরা রিটোরিক অ্যাবল থেকে পেতে পারছি। তারপরে বলছে দেখো অ্যাবেন স্টাডিয়া ইন মোর্স, এর ব্র্যাকেটে দেওয়া রয়েছে স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যান, অর্থাৎ অ্যাবান স্টাডিয়া ইন মোর্স, এই সংলাপটার যে মানেটা দাঁড়াচ্ছে সেটা দিয়ে দিয়েছে কি, যে এর মানে হচ্ছে যে পড়াশোনা কি হয়, পড়াশোনা একের অপরের মধ্যে সঞ্চারিত হচ্ছে, এবং ইনফ্লুয়েন্স ম্যানার্স, ইনফ্লুয়েন্স ম্যানার্স বলতে কিন্তু আমাদের আচরণকে এটা কিন্তু প্রভাবিত করছে। বলছে নেই, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ। বলছে না, এখানে কোনো স্টোন অথবা ইম্পেডিমেন্ট অর্থাৎ বাধা বিপত্তি নেই, ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, এবং কোনো যার ব্রেনের মধ্যে বুদ্ধি রয়েছে তার সেখানে সেই বুদ্ধিটাকে বা সেই জ্ঞানটাকে কিন্তু বৃদ্ধি করা যায় কিসের দ্বারা, বৃদ্ধি করা যায় একমাত্র ফিল্ড স্টাডিজ এর দ্বারা। ফিল্ড স্টাডিজ বলতে যেটা তার দরকার, যে ধরনের পড়াশোনা তার দরকার, সেই পড়াশোনার মাধ্যমে কিন্তু তার বুদ্ধি বা তার জ্ঞানের ভান্ডারটাকে বৃদ্ধি করার মধ্যে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি নেই, বাধা বিপত্তি আসে না। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। তো বলছে যেমন কোনো বডির যে ডিজিজ, বডির যে রোগগুলো রয়েছে তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কি, তার জন্য কিন্তু পরিমিত একটা উপচার রয়েছে, এটাকে আমরা বলতে পারি, পরিমিত একটা কিন্তু এক্সারসাইজ রয়েছে, একটা কিন্তু অনুশীলন রয়েছে, যেগুলো করলে
ওই রোগটা সারানো যেতে পারে। তার মেডিকেশন বলো যাই বলো সেই হিসেব করেই কিন্তু সেরকম তার একটা রোগ নিরাময় একটা পথ রয়েছে। সেই পথটার মতোই কিন্তু ব্রেনে যদি আর জ্ঞান বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু ফিট স্টাডিজের আমরা যেমন শরীরের রোগের সারানোর জন্য যে আমরা মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার করি, মেডিসিন কথাটা ব্যবহার করি, তো এখানেও কিন্তু জ্ঞান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কার ব্যবহার করছি? ফিট স্টাডিজের কথা ব্যবহার করছি। ফিট স্টাডিজের দ্বারা কিন্তু মানুষের জ্ঞান বৃদ্ধি করা যাচ্ছে। বলছে দেখো বোলিং ইজ গুড ফর দ্য স্টোন, অর্থাৎ বডি যে রোগগুলোর ক্ষেত্রে বলছে সেগুলো হচ্ছে কোন কোন অনুশীলনী বা কোন কোন এক্সারসাইজের দ্বারা সেগুলো নিরাময় করা সম্ভব। বলছে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইন। তো বোলিং করা কি? বোলিং করা হচ্ছে এক ধরনের খেলা যেগুলোর মধ্যে 9 পিনস টাইপের, যেটা তোমরা শুনেছো ছোটবেলার থেকে, সেই রকম ধরনের, অর্থাৎ যে বল গড়িয়ে দেওয়ার মাধ্যমে যে কিছু বটলসকে ফেলে দেওয়া হয়, সেই খেলাটার কথা বলছে যে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইন। বোলিং কি কোন ক্ষেত্রে আমাদের শরীরের ক্ষেত্রে ভালো? যদি কোনো জায়গায় কিডনি এবং স্টোনের ক্ষেত্রে, কিডনি পাথরের ক্ষেত্রে, এই জায়গায় এই ক্ষেত্রে কিন্তু বোলিং ইজ এ গুড এক্সারসাইজ। অর্থাৎ ওই খেলাটার মধ্যে যদি কেউ থাকে তার এই ধরনের রোগগুলো, কিডনি সম্পর্কিত সমস্যা এবং পাথর সম্পর্কিত সমস্যা তার কম হবে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, এবং যার শুটিং রয়েছে, শুটিং যে অর্থাৎ লক্ষ্য নির্দেশ করার ক্ষেত্রে যদি সে কোনো রকম খেলা খেলে, সেটা কিন্তু কোন ক্ষেত্রে তার সুবিধা করবে? লাংস এবং ব্রেস্টের ক্ষেত্রে, তার কিন্তু ফুসফুস এবং তার বুকের কোন রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু সেটা তাকে হেল্প করবে। জেন্টেল ওয়াকিং ফর স্টমাক, মানে সাধারণ যে হেঁটে যাওয়া, সেইটা কিন্তু আমাদের সাহায্য করে কোথায়? আমাদের পাকস্থলীর ক্ষেত্রে মানে সাহায্য করে। রাইডিং ফর হেড, মানে রাইডিং যে অশ্বারোহী যে চলছে সেটা কিন্তু আমাদের মাথা, আমাদের দিক নির্দেশ। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি কোনো অশ্বারোহীর রাইডিং এর যদি কিছু বলা হয় যে রাইডিং করার ক্ষেত্রে, কিন্তু আমরা যদি কোনো কিছু উপরে উঠে রাইড করি, সেখানে কিন্তু আমাদের দিকের খুব ভালো অনুশীলন আমাদের করা হয়। পাশে আশেপাশের দিক নির্দেশের ক্ষেত্রে খুব ভালো হতো, সেখানে কিন্তু আমাদের মাথাটা খুব বেশি ভাবে অ্যাক্টিভলি কাজ করে। তো সেই ক্ষেত্রে সেই এক্সারসাইজটা কিন্তু আমাদের মাথার জন্য খুবই ভালো। অ্যান্ড দ্য লাইক, এবং এইরকমই আরো অনেক কিছু আছে। তো বলছে দেখো, সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স। মানে যদি একজনের মানুষের বুদ্ধি বিচলিত থাকে, তো তাকে কি করতে দেওয়া উচিত? তাকে ম্যাথমেটিক্স, অঙ্ক করতে দেওয়া, অঙ্ক সম্পর্কে তার জ্ঞান পড়াশোনা করা উচিত। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেইন। এবং যদি কোনো সময় ডেমনস্ট্রেশন করতে, অর্থাৎ কোনো বিষয়কে উপস্থাপন করতে গিয়ে ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেইন, যদি তার কোনো সমস্যা, তার বুদ্ধিমত্তার ক্ষেত্রে সেই উপস্থাপনার ক্ষেত্রে তার কোনো সমস্যা দেখা দেয়, সেখানে তাকে কিন্তু আবার পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ এ ফাইন ডিফারেন্সেস লেট হিম স্টাডি দ্য স্কুলমেন ফর দে আর সিমিলি সেক্টরস। ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে স্প্লিটার্স অফ হেয়ার্স। তো বলছে যদি কারোর বুদ্ধি এইরকম ভাবে হয় যে তার কোনো বিষয়ের ক্ষেত্রে তার পার্থক্যটা বা কোনো বিষয়গুলোকে আলাদা আলাদা করতে বুঝতে তার কোনো রকম সমস্যা হচ্ছে, এইরকম যদি কারোর বুদ্ধি হয়, তো সে তাকে কি করা উচিত? তার স্কুলমেন সম্পর্কে জানা উচিত। আর স্কুলমেন কারা? স্কুলমেনদের বলা হয় হচ্ছে সিমিলি সেক্টর, স্প্লিটার অফ হেয়ার্স, যারা কিন্তু কোনো অ্যাকচুয়ালি স্কুলমেন অ্যাকচুয়ালি আগেকার দিনের ছিলেন, যারা অ্যাকচুয়ালি করতেন কি, যে কোনো বিষয় সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করতেন, কোনো বিষয়কে খুবই সূক্ষ্ম ভাবে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করতেন, যে এই মানুষগুলোকে বলা হতো স্কুলমেন। তো তাদের জীবনী সম্পর্কে তাদের কিন্তু জানা উচিত। যারা এই কোনো দুটো বিষয়ের মধ্যে পার্থক্য না করতে পারে, তাদের কিন্তু স্কুলমেন সম্পর্কে জানা উচিত। মানে তাদের কিন্তু ওই চুলচেরা বিশ্লেষণ সম্পর্কে জানা উচিত, তাদের কিন্তু ওই বিশ্লেষণের জ্ঞানটা নেওয়া উচিত। এই অর্থে কিন্তু লেখক বলছেন এটা। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, এবং বলছে যদি কোনো মানুষের এরকম সমস্যা হয় যে কোনো বিষয়কে সে হারাতে পারছে না এবং কোনো বিষয়ের ক্ষেত্রে সে অন্য কোনো বিষয়কে কল আপ করতে, রিমেম্বার কথা মনে করে কিন্তু সে অন্য বিষয়কে প্রুফ করতে পারছে না, অর্থাৎ কোনো বিষয়কে প্রুফ করার জন্য সে কিন্তু তার কারণ দেখা যায়, অন্য বিষয়কে টেনে আনতে পারছে না, এরকম কোনো সমস্যা যদি তার দেখা যায়, তো লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওই লয়ারদের কেস যেগুলো রয়েছে, আইনজীবী যে কেসগুলো হয়, সেইগুলোর ক্ষেত্রে নিয়ে কিন্তু তার পড়াশোনাটা করা উচিত। তাহলে সেই কিন্তু বুঝতে পারবে যে এই কারণ আর প্রুফ, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি রয়েছে। তারা কিন্তু বুঝতে পারে যে কোনো কিছু প্রুফ করতে গেলে কি কি ভাবে কারণগুলো দেখানো যেতে পারে, কি কি ভাবে সেই কেসটা গঠিত হয়েছে, এই জিনিসগুলো কিন্তু তারা সেখান থেকে শিখতে পারবে। তো সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। তো বলছে এমনি
এইভাবেই সব ধরনের মনের যে ক্ষেত্রে যে সব ধরনের ডিফেক্ট গুলো রয়েছে, যে খামতিগুলো রয়েছে, ত্রুটিগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিটারই বিশেষ বিশেষ একটা রিসিপ্ট রয়েছে, বিশেষ একটা প্রেসক্রিপশন অর্থাৎ বিশেষ একটা ফর্দও কিন্তু রয়ে গেছে। এই পর্যন্ত তোমাদের কিন্তু হচ্ছে অফ স্টাডিজ শেষ হলো। এখানে তোমাদের অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা। তোমার যদি কোনো কিছুতে কোনো রকম অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব। কেমন লাগলো তোমাদের অফ স্টাডিজ এটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আবার নেক্সট ভিডিওতে নেক্সট টেক্সট নিয়ে দেখা হচ্ছে।